আসসালামু আলাইকুম। সকলকে আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। A to Z জব স্টাডি পয়েন্ট, জব বিশ্ববিদ্যালয় এবং একাডেমিক সলিউশনের জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান, এর পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি ক্লাস করব। আজকে ক্লাসের বিষয় ব্যাকরণের মূল আলোচ্য বিষয়। প্রত্যেক ভাষারই মূল আলোচ্য বিষয় থাকে, কয়টি, কি কি, এবং খুব সহজ উপায়ে, সহজ টেকনিকে আমরা আজকের ক্লাসের মাধ্যমে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো জেনে নেব। আজীবন আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। সবাই মনোযোগের সহিত ক্লাসটি করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর কখনোই এই বিষয় নিয়ে কোনো কনফিউজ হবে না। প্রত্যেক ভাষারই চারটি মূল অংশ থাকে, প্রত্যেক ভাষারই চারটি মূল আলোচ্য বিষয় থাকে: ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বকে বলা হচ্ছে ফনোলজি, ফনোলজি ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিজ্ঞান। শব্দ বা রূপতত্ত্ব হচ্ছে কি মরফোলজি। বাক্যতত্ত্ব বা পদক্রম হচ্ছে সিনট্যাক্স। অর্থতত্ত্ব বা সিম্যান্টিক্স। এই ইংরেজি শব্দগুলো পরীক্ষায় আসে, এজন্য আমরা ইংরেজি শব্দগুলো পড়ব। ফনোলজি মানে ধ্বনিতত্ত্ব, আর পরীক্ষার একটা আসে ফোনিমি। ফোনিমি শব্দের অর্থ হচ্ছে ধ্বনিমূল। ফোনিমি শব্দটি পরীক্ষা আছে। ফোনি মানে ধ্বনিমূল, আর ফনোলজি মানে ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব। এই তত্ত্ব প্রত্যেক ভাষারই চারটি মূল তত্ত্ব রয়েছে, মূল আলোচ্য বিষয় রয়েছে। পরীক্ষায় আসে ভাষার মূল আলোচ্য বিষয় কয়টি। এই মূল আলোচ্য বিষয় বাদেও আরও তত্ত্ব রয়েছে, যেটা অভিধান তত্ত্ব, অভিধান তত্ত্ব, যেটা ইংরেজিতে বলা হয় যে লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফি, অভিধান তত্ত্ব। তারপরে আছে ছন্দ বা অলঙ্কার তত্ত্ব, ছন্দ বা অলঙ্কার তত্ত্ব। এগুলো আলোচ্য বিষয় রয়েছে, কিন্তু এগুলো মূল আলোচ্য বিষয় নয়। যদি বলে মূল আলোচ্য বিষয় কয়টি, হবে এই চারটা। মূল আলোচ্য পরীক্ষা এমনভাবে আসে যে কোনটি ব্যাকরণের মূল আলোচ্য বিষয় নয়। এখান থেকে তিনটা অপশন দেবে, এখান থেকে অভিধান বা দেবে ছন্দ বা অলঙ্কার তত্ত্ব। উত্তর হবে ছন্দ বা অলঙ্কার তত্ত্ব। এগুলো মূল আলোচ্য বিষয় নয়, কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয়। এই শব্দের অর্থগুলো কীভাবে মনে রাখতে পারি? ফনোলজি মানে ধ্বনিমূল বা ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব। শব্দ, উচ্চ শব্দে আমাদের কি ব্রেনে এমন খারাপ লাগে, আমরা বলে যাই যে কি শব্দ হচ্ছে, শব্দ মরে যায়। মানে আমরা জাস্ট মনে রাখার বলছি, কারণ আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করব। এমসিকিউ কি থাকে? প্রশ্নে উত্তর থাকবে, নতুবা অপশনে উত্তর থাকবে। জাস্ট আপনাকে একটু বুঝে নিতে হবে কোনটার উত্তর। মরফোলজি, শব্দে, উচ্চ শব্দে মরে যায় মরফোলজি। রূপতত্ত্ব মানে রূপ মানে চেহারা দেখে, আমি রূপ দেখে মরে যাই, চেহারা দেখে মরে যাই, মানে এই দুটা দেখে আমরা কি মরে যাই, মানে মরফোলজি। বাক্যতত্ত্ব, বাক্যর ইংরেজি আমরা জানি সেন্টেন্স। দেখেন সিন শব্দটা আছে, সিনট্যাক্স, এই সিন শব্দটা আছে, তার মানে বাক্যতত্ত্ব বা পদক্রমের ইংরেজি হবে কি সিনট্যাক্স। পদক্রম, পদ মানে বাক্য ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। পদক্রম মানে বাক্যে ব্যবহৃত, যেমন বলছে রহিম বই পড়ে, এখানে পদক্রম। পদ মানে এটা আছে বিশেষ্য পদ, এটা বিশেষ্য পদ, এটা ক্রিয়াপদ। পদের যেটা ক্রম, এটাকে বলা হচ্ছে কি বাক্য। এটা একটা বাক্য, তাহলে বাক্যতত্ত্বে কি থাকছে? পদক্রম থাকছে। মানে কি বাক্যতত্ত্বর আরেকটা নাম কি পদক্রম, পরীক্ষায় আসে। সিনট্যাক্স মনে রাখবো কি সিনট্যাক্স, সেন্টেন্স মানে বাক্য, সিনট্যাক্স। অর্থতত্ত্ব, অর্থ শব্দের অর্থ আমরা জানি মিনিং মানে অর্থ, এই মিনিং মানে অর্থ আমরা জানি। এই মিন শব্দটা এখানে আছে সিম্যান্টিক্স, এই মিন বা ম্যান এই শব্দটা এখানে আছে সিম্যান্টিক্স। তাহলে আমরা মনে রাখতে পারি যে এই অপশনগুলো, এই যে ইংরেজিগুলোর অপশনগুলো এগুলোই থাকে। তাহলে কোনটা জাস্ট আমরা লিঙ্ক করে নিলাম, যে কি শব্দ বা রূপে মরে যায় মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম কি সেন্টেক্স, সেন্টেন্সাল বাক্য, অর্থতত্ত্ব বা সিম্যান্টিক্স। এই বিষয়গুলো আমরা শেষ করলাম। সবাই
পুরো ক্লাসটা জুড়ে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার আমাদের বাক্যের যে শব্দের ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো, যে মৌলিক আলোচ্য বিষয়গুলো রয়েছে 4টা, তার একটা কি ধ্বনিতত্ত্ব। পরীক্ষায় আসে নিজের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, নিজের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। এই ক্লাসটা যদি আমরা মনোযোগ সহকারে করি, বই পাওয়া লাগবে না ইনশাল্লাহ। বলছিলাম প্রথমত একটা কথা ধ্বনি এবং বর্ণ যেখানে, সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যেখানে ধ্বনি এবং বর্ণ রয়েছে সেটা কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। ধ্বনি এবং বর্ণ একই। ধ্বনি হচ্ছে উচ্চারিত আওয়াজ, আর তার লিখিত রূপ হচ্ছে বর্ণ। তাই আমরা বলছি দুটোই একই তত্ত্বের আলোচ্য বিষয়। দেখেন প্রত্যেকটা টপিকের সাথে ধ্বনি শব্দটা রয়েছে। ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনি উচ্চারণের স্থান, ধ্বনি সংযোগ, ধ্বনি সন্ধি। ধ্বনি সংযোগ আর সন্ধি একই, ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। তার মানে ধ্বনি সংযোগ বা সন্ধি। সন্ধি তাহলে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের। ধ্বনির পরিবর্তন, ধ্বনি পরিবর্তন মানে স্কুল, এটা ধ্বনি পরিবর্তন হয়ে কি হচ্ছে যে স্কুল। তাহলে ধ্বনি পরিবর্তন এটা কি? এটা হচ্ছে আদি স্বরাগম, অ্যাপোথেসিস, আদি স্বরাগম। তার মানে ধ্বনির পরিবর্তন যেগুলো রয়েছে কি রয়েছে? আদি স্বরাগম, অন্ত স্বরাগম, মধ্য স্বরাগম, সমীভবন, বিষমীভবন, তারপরে রয়েছে ব্যঞ্জন বিকৃতি, যাগুলো রয়েছে সব টপিকগুলোই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। আগমন, ধ্বনির আগমন ঘটবে, ধ্বনি লোপ পাবে ইত্যাদি। ধ্বনির প্রতীক হচ্ছে বর্ণ, বর্ণের বিন্যাস, বানান শুদ্ধি। আচ্ছা, বানান শুদ্ধি এটা কেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো? কারণ বানান শুদ্ধিতে আমরা দেখব কোথায় মূর্ধন্য স হবে, কোথায় দন্ত স হবে, কোথায় মূর্ধন্য ন হবে, কোথায় র হবে। এই টোটালি সবগুলো বর্ণের এবং ধ্বনির বিষয়। তাই আমরা বানান শুদ্ধিও কি হবে, বানান শুদ্ধিকরণ বা বাংলা বানান সবগুলোই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। মূর্ধন্য তত্ত্ব বা নত্ব এবং সত্য বিধান। নত্ব সত্য বিধানে যেটা বর্ণের বিষয়। যেমন আমরা বলছি যে গভর্নর শব্দটি কি হবে? এখানে দন্তন্য হবে না মূর্ধন্য হবে? এই যে বর্ণের বিষয়, এটা গভর্নর ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে কি হবে? দন্তন্য হবে। আমরা জানি যে বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। নত্ব এবং সত্যবিধি সবগুলো হবে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে আমরা এইগুলো যদি ভালো করে দেখে নিই, ধ্বনি এবং বর্ণের বিষয়গুলো আছে, তা একে বলা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রশ্ন আসতে পারে নত্যবিধান ও সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাংলা বানানের নিয়ম কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বলতে পারে ধ্বনি লোপ, ধ্বনি আগমন বা স্বরাগম, স্বরলোপ, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, বিপ্রকর্ষ, এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অপিনহিতি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমার মনে হয় না আর ধ্বনিতত্ত্ব নিয়ে কোনো সমস্যা আছে। আমরা নেক্সট যাই, অর্থতত্ত্ব। আমি ধ্বনিতত্ত্বের পরে অর্থতত্ত্ব কেন পড়াচ্ছি? কারণ এগুলো সহজ বিষয় দিয়ে আমরা করে নেব, আর বাকিগুলো পড়া লাগবে না ইনশাল্লাহ। অর্থতত্ত্বে অর্থ শব্দটা থাকবে। আবার বলছি, অর্থতত্ত্বে অর্থ শব্দটি থাকবে। শব্দার্থ মানে শব্দের অর্থ, বিপরীতার্থ, সমার্থ। যদি অর্থভেদ, অর্থ, মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্যার্থ, লক্ষ্যার্থ, বাক্যের অর্থ বিচার, শব্দের অর্থ বিচার, বাগধারা, সবগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, সমার্থ যদি না থাকে প্রতিশব্দ যদি থাকে, সমার্থক শব্দ, সবগুলোই হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ প্রতিশব্দ আর সমর্থক এগুলো একই, আমরা এগুলো জানতে হবে। এইগুলো যদি অপশন থাকে মনে হবে যে শব্দের নাকি না, প্রতিশব্দ মানে কি শব্দের। যেমন আমরা নদী এর প্রতিশব্দ কি? তটিনী, তার মানে নীর মানে পানি, এগুলো সব কি? অম্বু মানে পানি, এগুলো কি সব সমার্থক শব্দ, প্রতিশব্দ বা সমার্থ। অর্থভেদ, তাহলে আমার প্রতিশব্দ আসলেও সেটা অর্থতত্ত্বে আলোচ্য বিষয় হবে। অর্থ থাকলেই সেটা অর্থতত্ত্ব হবে, কিন্তু অর্থ না থেকে যদি একটু ঘুরিয়ে দেয় প্রতিশব্দ, তাহলে শব্দ থাকলেই যে শব্দতত্ত্বে আলোচ্য হবে এমনটা না। এটা হবে কি? দেখতে হবে যে অর্থ বোঝাচ্ছে কিনা। শব্দের এবং বাক্যের অর্থ বোঝালে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। আমরা মুখ্যার্থ মানে মূল অর্থ, গৌণার্থ মানে মূল অর্থের বাইরের অর্থটাকে বলা হচ্ছে, মূল অর্থের কাছাকাছি যে অর্থটাকে বলা হচ্ছে গৌণার্থ। আবার এই বাচ্যার্থ এবং লক্ষ্যার্থ, এটা আমরা অনেকে জানি না। লক্ষ্যার্থ হচ্ছে
যেমন সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সব নিয়ে গেল সোনার তরী। শেষ লাইন যেটা, সব নিয়ে গেল সোনার তরী, মানে এখানে সোনার তরী মানে সোনার নৌকা না, তরী মানে নৌকা, সোনার তরী মানে সোনার নৌকা না। এই সোনার তরী দ্বারা মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। এই যে সোনার তরী দ্বারা মহাকাল বা সময়কে বোঝানো হলো, এটা হচ্ছে ওই সোনার তরী এর লক্ষ্যটা কি, সোনার তরী ব্যবহারের লক্ষ্যটা হচ্ছে যে মহাকালকে বোঝানো, এইটা হচ্ছে লক্ষ্যার্থ। এবং সোনার তরী যদি আমরা এর শব্দ দেখি, সোনার তরী বা স্বর্ণের তরী নৌকা, এটা হচ্ছে বাচ্যার্থ হচ্ছে সোনার তরী নৌকা। সোনার তরীকে সোনার তরী নৌকা, এটা হচ্ছে বাচ্যার্থ। এবং সোনার তরীকে মহাকাল বোঝানো হচ্ছে, এটা হচ্ছে লক্ষ্যার্থ। আমরা এটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আমরা এই সবগুলো অর্থ আছে, অর্থ থাকলে অর্থতত্ত্ব হবে। এখানে বাগধারা তো কোনো অর্থ নাই, কিন্তু বাগধারা কেন অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাগধারা দ্বারা অর্থ প্রকাশ করে, বলছিলাম বাক্য এবং শব্দের অর্থ প্রকাশ করলে অর্থতত্ত্ব হবে। যদি আমরা বলি পটল তোলা, পটল তোলা মানে মারা যাওয়া, মারা যাওয়া। এখানে পটল তোলার অর্থ প্রকাশ করেছে মারা যাওয়া। যদি বলা হয় অকাল কুষ্মাণ্ড অপদার্থ, অকাল কুষ্মাণ্ড এর অর্থ কি, অপদার্থ। এগুলো দ্বারা আমরা যে কি অর্থ প্রকাশ করছি, অর্থ প্রকাশ করলে সেটা হবে কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আমার মনে হয় ধ্বনিতত্ত্ব এবং অর্থতত্ত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। আমরা এবার যাব নেক্সট। এবার আমরা আসছি বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব নিয়ে। বাক্যতত্ত্ব কি, আমরা সিনট্যাক্স পড়ছিলাম কি, যে বাক্যের গঠন, বাক্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাক্যতত্ত্বের সব জায়গায় এই বাক্য শব্দটি থাকবে। বাক্যের গঠন, বাক্যের বিন্যাস, বাক্যের প্রকারভেদ, বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, পদের স্থান বা পদক্রম। এই বাক্যতত্ত্বের আরেকটি নামই বলছি পদক্রম। পদের পরিবর্তন খুব বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষণীয়। পদের পরিবর্তন হলে বাক্যতত্ত্ব হবে, আর পদ প্রকরণ হলে, পদ প্রকরণ বা পদের প্রকারভেদ, পদ প্রকরণ বা পদের প্রকারভেদ হলে শব্দতত্ত্ব হবে। কেন? পদ প্রকরণ বা পদের পরিবর্তন করতে বাক্য লাগে। আচ্ছা, আমরা ভালো, এটা এই শব্দটি আমরা বলছি বিশেষণ বা অ্যাডজেক্টিভ, এমনি শব্দ দেখে এটা আমরা বলতে পারছি, কিন্তু বলছি পদ পরিবর্তন, মানে এই ভালোটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে? রহিম ভালো ছেলে বা এমনি ভালো আমরা বুঝতে পারছি, এটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যদি বলা হয় আপন ভালো, আপন ভালো সবাই বোঝে বা কে না চায়, এই যে এই ভালো, এই আপন ভালো, এই ভালোটা কি, এই ভালোটা নাউন। তার মানে এই ভালো ছিল অ্যাডজেক্টিভ, এই ভালোটা কি হলো নাউন। মানে পরিবর্তন করতে হলে কি লাগলো, বাক্য ব্যবহার হলো। বাক্যের ব্যবহারের ফলেই পদের পরিবর্তন হবে। ইংরেজিতে আমরা বলছি যে প্লিজ গিভ মি এ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ ওয়াটার, ওখানে ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন বা বিশেষ্য। কিন্তু যদি বলা হয় যে ওয়াটার্স দ্য প্লান্ট, ওয়াটার্স দ্য প্লান্ট মানে সেচ দাও, গাছে পানি দাও বা সেচ দাও, এই ওয়াটার্স দ্য ভার্ব। তার মানে এই ওয়াটারটা একবার নাউন হচ্ছে, একবার ভার্ব হচ্ছে। কিভাবে? বাক্য দ্বারা, সেন্টেন্স ব্যবহার করে। তাই পদ পরিবর্তন করতে হলে বাক্য লাগে, তাই পদ পরিবর্তন হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাচ্য বা উক্তি, উক্তি বা বাচ্য আমরা জানি যে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আগে কারককে রূপতত্ত্ব পড়ানো হতো, কিন্তু কারক হবে কি বাক্যতত্ত্বের। কারণ কারকের সংজ্ঞায় রয়েছে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। তাহলে বাক্যে ক্রিয়াপদ এবং নামপদের সম্পর্কই হবে কারক। তাই আমরা কারকটা হবে কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কোনো কনফিউশন নেই। আমি বলছি ক্রিয়াপদের সাথে নামপদের সংজ্ঞা থেকে, কারকের সংজ্ঞা থেকে কারক হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। জ্যোতি ও সের জন্য ব্যবহারই হয় বাক্যে, তাই আমরা বাক্যতত্ত্ব বলছি। অনুজ্ঞা, অনুজ্ঞা মানে অনুরোধ, অনুরোধ বা আদেশ। আমাকে পানি দাও, আদেশ করা বা অনুরোধ করা, আমাকে একটি কলম দাও। তাহলে কি অনুজ্ঞা কোনো একটি শব্দের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না, অবশ্যই বাক্য লাগবে। অনুজ্ঞা মানে আদেশ, অনুরোধ। বাক্যের রূপান্তর, রূপান্তর বা পরিবর্তন। আমরা একটি জটিল বাক্য বা সরল বাক্য থেকে একটি সরল বাক্যকে জটিল বাক্য বা জটিল বাক্যকে কি যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে অবশ্যই বাক্যের রূপান্তর। সহজ কথা বাক্য শব্দটি আছে, বাক্য সংকোচন, এখানেও বাক্য শব্দটি আছে।
আচ্ছা যদি বাক্য শব্দটি না থাকে তখন কি হবে? আচ্ছা বাক্য সংকোচনের আরেকটি নাম আমরা জানি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন এর আরেকটি নাম হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশও বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হবে, এটা আমাদের মনে রাখতে হবে। শব্দের শ্রেণী বিভাগ, এবার আমরা শব্দতত্ত্বে আসি। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব কি? শব্দের শ্রেণীবিন্যাস। শব্দটি থাকবে, শব্দ থাকবে। আর খুব সহজ কথা, গড় কথা এটাই, যেটা আমরা ধ্বনিতত্ত্বে, যেটা আমরা অর্থতত্ত্বে এবং যেটা বাক্যতত্ত্বে পেয়েছি, এগুলোর বাইরে সবগুলোই ব্যাকরণের আলোচ্য বিষয় হবে কি? সবগুলো হবে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস, সমাস শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ, একাধিক পদের একপদীকরণ। পদ মানে আমরা জানি শব্দ, পদ মানে শব্দ, পদ এবং শব্দ এক। পদ কখনই হবে? যখন শব্দের ব্যবহার হবে বাক্যে, তখনই পদ বলা হবে। পদের সংজ্ঞা কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলা হয়। তার মানে কি? অর্থবোধক অনেকগুলো শব্দের সমষ্টি। পদ মানে কি? শব্দ একই। তার মানে কি? পদ প্রকরণ, যেগুলো বিশেষ্য পদ, যেমন বলছে বিশেষ্য পদ, যে করিম টরিম নাউন টাউন, যেগুলো নাম বোঝায় সবগুলো কি বিশেষ্য পদ বা শব্দ। পদগুলোই মানে শব্দ, কিন্তু পদের পরিবর্তন, পদ প্রকরণ হবে শব্দতত্ত্বে, আর পদ পরিবর্তন বললে সেটা হবে বাক্যতত্ত্বে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মানে পদ প্রকরণ কী কী রয়েছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, সব হবে কি? সব শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। প্রকৃতি ও প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ। প্রকৃতি, প্রত্যয়, অনুসর্গ শব্দের পরে বসে, আমরা জানি শব্দতত্ত্ব। বিভক্তি শব্দের পরে বসে, উপসর্গ শব্দের আগে বসে। শব্দতত্ত্ব, লিঙ্গ, পুরুষ, বচন, শব্দজোড়, শব্দদ্বৈত, এগুলো সবগুলোই শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আবার আমরা গড় কথায়, এক কথায় আবারও বলছি যে যেগুলো বাক্যতত্ত্বে, অর্থতত্ত্বে এবং ধ্বনিতত্ত্বের বাইরে যেগুলো রয়েছে, সেগুলো সবগুলোই শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এবং আমরা যেভাবে দেখলাম, ইনশাল্লাহ ভুল হওয়ার কথা নয়। বলছিলাম যে এই যে ক্রমটা পরীক্ষায় আসে কি? ধ্বনিতত্ত্ব, তারপর কি? ধ্বনিতত্ত্বকে আমরা সাউন্ড বলতে পারি, SWSM। এটা এস মানে সাউন্ড, সাউন্ড মানে ধ্বনিতত্ত্ব, ওয়ার্ড মানে শব্দ বা রূপতত্ত্ব, সেন্টেন্স মানে বাক্য বা পদক্রম, আর মিনিং মানে অর্থতত্ত্ব। তাহলে SWSM আমরা মনে রাখতে পারি। অনেক সময় অপশন দিয়ে দেবেন নিশ্চয় কোনটি বাক্যের ব্যাকরণের মূল আলোচ্য বিষয়। মূল আলোচ্য বিষয় নয়, বর্ণ নামে একটা তত্ত্ব দিয়ে দেবে আপনাকে, মানে কনফিউজ করার জন্য। এর জন্য কী করবেন? যে এই ক্রমটা মনে রাখবেন, SWSM। এস এ সাউন্ড ধ্বনি, ওয়ার্ড মানে শব্দ, এস কি? সেন্টেন্স মানে বাক্য, মিনিং মানে অর্থ। SWSM দ্বারা মনে রাখবো। এস পর একটার পর এস, ডাব্লিউটা উল্টে গিয়ে এম হয়ে গেছে, এমন মনে রাখতে পারেন। SWSM দ্বারা মনে রাখবো কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, সেন্টেন্স বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। আশা করি আজকের ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন, তারপরে যদি একবার রিডিং পড়েন, পড়া মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়েন। মুখস্থ বলে কোনো কিছু পৃথিবীতে নাই। মুখস্থ শুধু কোরআন হাদিস মুখস্থ করবেন, আর কিছু মুখস্থ করার দরকার নেই। সব বুঝে নেন, গ্রামার বুঝে নেন, বুঝলেই শান্তি। আর আপনার বুঝলে আপনার কনফিউশন বা হতাশা বা কনফিডেন্স লেভেল কী হবে? বেড়ে যাবে। পরীক্ষায় অংশগ্রহণে ভালো রেজাল্ট করতে হলে কনফিডেন্সের কোনো বিকল্প নাই। আপনাকে মুখস্থবিদ্যা আপনাকে হতাশ করবে, কিন্তু যদি বুঝে পড়েন তাহলে আপনি কি এগিয়ে যাবেন, কোনো ভুল হবে না, ভুল কমে যাবে। তাই কি আমরা যে আজকে পড়লাম, এখান থেকে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, জব বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, এবং যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সব পরীক্ষা এখান থেকে কমপক্ষে 1 বা 2 মার্ক আসে। তাহলে আমরা আজকে 1 বা 2 মার্ক শেষ করে দিলাম ইনশাল্লাহ। তাহলে কি যে ব্যাকরণের যে মূল আলোচ্য বিষয়গুলো আজকে আমরা শেষ করলাম। নেক্সট আমরা ফের ব্যাকরণের অন্য বিষয় নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে আলোচনা হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।